আমাদের কাছে এসছেন দিল্লি থেকে সুলেখিকা কৃষ্ণা মিশ্র, আমাদের বেলাবিন সাহিত্য আড্ডার অন্যতম প্রধান। সঙ্গে রয়েছেন কবি কল্লুল চৌধুরী, সুদর্শন বর্ষাজি, রয়েছেন সুশান্তমোহন চট্টোপাধ্যায়, রয়েছেন কল্যাণব্রত চক্রবর্তী, বিশ্বজিৎ ভট্টাচার্য। সবাই নিয়ে আমাদের সাহিত্যের আড্ডা হচ্ছে। আমি প্রথমেই কৃষ্ণা মিশ্রকে তার কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কৃষ্ণা মিশ্র, আপনি কবিতা পড়ুন। সবাইকে অনেক ধন্যবাদ। এটা আমার নিজের আবাল্যের বাসভূমি, আমি এখান থেকেই বড় হয়েছি। আমার যতটুকু বাংলা চর্চা বলা যায়, আমি যা কিছু আমার এখান থেকেই হয়েছে, এই হাইলাকান্দি মাটি থেকেই হয়েছে, এই কাদামাটি দেখেই আমি বড় হয়েছি। কাজে আজ আমি দিল্লি থাকি ঠিকই, কিন্তু আমার রুটস, আমার শিকড় এখানেই রয়েছে। আমি আশুতোষকে এবং আমার যারা আমার ভাইরা এসছে, বন্ধুরা করলো, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এইখানে স্বল্প সময়ের মধ্যে ওরা ওদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন। এটা আমার বাবার বাড়ি, আমার চুক্তিতে। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কবিতা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে জলযান। এবার এই কবিতাটা পড়ার আগে আমি একটুখানি কবিতা সম্পর্কে বলে নিই। আমি নিজে মনে করি বাংলা কবিতা অনেকটা পথ কেটেছে। বাংলা কবিতা ঈশ্বর গুপ্ত থেকে শুরু করে মধুসূদন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, কল্লোল যুগিত সমস্ত যুগ অতিক্রম করে, হাংরি জেনারেশন অতিক্রম করে, হাংরি পেরিয়ে বিকল্প, শ্রুতি, সমস্ত নতুন কবিতা ইত্যাদি পাঠ শেষ করে আমরা নিউ মডার্ন, পোস্ট মডার্ন শেষ করে আমরা এখন এসে দাঁড়িয়েছি এমন একটা সময় যখন আমার মনে হয়েছে যে একটা নতুন কাব্য আন্দোলন এখন গড়ে তোলা উচিত। কারণ কবিতা কখনো থেমে থাকে না, সময়ের সঙ্গে চলে। তো আমার নিজের একটা কনসেপ্ট, সেটাকে আমি বলি নিউ মডার্ন কনসেপ্ট। যেরকম নিউ রিভাইভালিজম, নিউ ক্লাসিসিজম, এরকমভাবে আবার পুরনো জিনিসগুলো ঘুরে ঘুরে আসে, কিন্তু নতুনের সময়ে, নতুনের আবহে আসে। কারণ এখন আমরা যখন মডার্ন বা নিউ মডার্ন কেন বলছি আমি, কারণ মডার্নে আমরা ফিরে যেতে পারবো না। আমরা নিউ মডার্নে আমরা এখন এআই আসবে আমাদের কবিতায়, আমাদের এই সাইবার ক্যাফের ব্যাপারগুলো আসবে, অনেক টেকনোলজি আসবে, এবং সেই সঙ্গে টেকনোলজির সময় মানুষের যে সার্বিক একটা অবক্ষয়, যে নৈতিক অবক্ষয় একটা আমরা অনেক সময় অনেকে বলেন, এবং আমরা দেখতেও পাচ্ছি মূল্যবোধের কিছু একটা হয়তো অবনতি হচ্ছে, জানি না হচ্ছে কি হচ্ছে না। এই জিনিসগুলো সব নিউ মডার্ন কনসেপ্টে আসা উচিত। তো আমি যেভাবে কয়েকটা কবিতা আমি লিখেছি, এটা আমার এক্সপেরিমেন্টাল কবিতা। এই কবিতাটির নাম জলযান। এটা এই বর্তমান যুদ্ধের আবহে লিখেছিলাম। এটা কবিতাটি পড়লেই আপনারা বুঝতে পারবেন যে এখানে মডার্ন এবং কি বলবো, পাস্ট এবং প্রেজেন্ট সব এইখানে এসে মিশেছে। তা আমি এটা কবিতাটি পড়ছি। কবিতাটির নাম জলযান। জলযান। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথে মুখোমুখি আটকে আছেন ভাস্কো দা গামা আর কলম্বাস। কতিপয় নাবিক দূরবীন হাতে মাপছে পারস্য উপসাগরের জল, ভূমি এবং তটরেখা। আমি আমার কোমরে বাঁধা একটি ডিঙি নৌকো খুলে স্বাধীন জল আর হাওয়ায় তড়ি খুলে দিলাম। কলম্বাস আর ভাস্কো দা গামা আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎই নেমে এলো বৃষ্টি। বৃষ্টির সাথে পৃথিবীর সূত্রপাতের প্রথম হাওয়া। জিগলত থেকে হরিণেরা, ডাইনোসরেরা নেমে আসছে। আমি বৃষ্টির সাথে দৌড়তে শুরু করলাম। আমি প্রথম মানবী। আমার কোনো দেশ নেই, আমার কোনো পরিচয়পত্র নেই, পাসপোর্ট, ভিসাহীন। আমি এক ঈশ্বরী সন্তান। আমার নৌকো প্রতিটি আলোকিত বন্দর পেরিয়ে যেতে লাগলো। হরিণ এবং ডাইনোসর একে অন্যের সাথে গল্প করতে করতে সহসা জলপাইগুড়ি সেধিয়ে গেল। প্রেম ঘুমের ভেতর থেকে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালে। গ্যালিলি জানালার গড়াত ভেঙে আমার স্বপ্ন নৌকায় শোয়ার হতেই আমি নৌকো ভাসিয়ে দিলাম। কোপার্নিকাস আর সক্রেটিস আমাদের দিকে সাদা পতাকা মেলে ধরলেন। জলজ সভ্যতার গায়ে আষাঢ়ের কর্মীলতা ফুটে উঠল অলৌকিক মমতায়। আষাঢ়ের কর্মীলতা ফুটে উঠল জলজ সভ্যতার গায়ে অলৌকিক। ধন্যবাদ কৃষ্ণ। আবার আসবো আপনার কাছে। আমি চলে যাচ্ছি সুশান্ত চট্টোপাধ্যায়ের কাছে। সুশান্ত, এই মুহূর্তে পড়ে নাও আমাদের। আমি আবার ফিরে আসবো কৃষ্ণের কাছে। নমস্কার। আমাদের দিদি কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য আজকে এসছেন। তিনি যখনই আসেন এখানে পৈতৃক বাড়িতে,
তো উনি আমাদেরকে খবর পাঠান, আমরা আসি। সঙ্গে আমাদের জামাইবাবু বিশ্বজিৎ ভট্টাচার্য আছেন সুভাষ দা, কল্যাণ আর আশুতোষ দাস তো আছেনই। তো আমরা যখনই কৃষ্ণাদির বাড়িতে আসি, এটা আমাদের আগেও ছিল, যখন কলেজে পড়তাম আমাদের একটা আড্ডা হতো, সেই সঙ্গীত হোক কিংবা সাহিত্য হোক। তো সেই রীতি মেনেই আজকে আমাদের সেই সাহিত্য আসর। আমার কবিতা প্রথমটা একটু ছোট, চলছে আষাঢ় মাস। তো আষাঢ়স্য দিবসে, আষাঢ় মানে কদম ফুল, বিরতিহীন বর্ষণ, বিরহীর অন্তরে শুধু জলে তুষের অনল, মেঘদূতেরা আর আসে না এখন চিঠি নিয়ে, কালিদাসের মেঘবালিকারা উড়ে চলে যায় কালো কেশ রাশি উড়িয়ে দিগন্তের সীমায়, ফেরার ইচ্ছা জাগে না তাদের চঞ্চলতায়। এসো বধূ পাশে দুটো মনের কথা বলি, হা হতস্মি তৃষিত প্রাণ তৃষ্ণার্তই থেকে যায়। আমার আরেকটি কবিতা, শেষ আশ্রয়। যে দেহের বুকে স্পন্দন নেই, শ্বাস প্রশ্বাস বন্ধ, চোখের তারা স্থির, তাকে মাটিতে শুইয়ে রেখে অশ্রুপাত, এত মায়াকার না, শুধুই বিলাপ। দেহটাকে ভালোবেসে লাভ কি, জড়বস্তু পচে গেলে নষ্ট হবেই, ছেঁড়া কাপড়ে লজ্জা নিবারণ হয় না। অনিত্য বস্তু কখনো হারায় না, প্রতিটি আত্মা পরমাত্মার সূক্ষ্ম অংশ, মিলনের অপেক্ষায় সতত ভ্রাম্যমান। ভালোবাসতে হলে তাকেই ভালোবাসো, যা কখনো হারাবে না, নষ্ট হবে না। আত্মাকে ভালোবাসো, নিত্য দেহকে নয়, পরমাত্মাই হোক ভালোবাসার শেষ আশ্রয়। ধন্যবাদ সনাতন চট্টোপাধ্যায়। আমি চলে যাচ্ছি কবি কলুল চৌধুরীর কাছে। কবি কলুল চৌধুরী, আপনি আমাদের কবিতা উপহার দিন। ছোট কবিতা একটা পড়ছি। রাত্রির পুলক। আলো ছায়াময় রাত্রির পুলক বিভাসিত হয় স্বপ্নের গভীরে, তোমার স্বপ্ন সুষমায় ভোরের আলো প্রজ্ঞাদীপ্ত হয়। আরেকটি কবিতা বড় আছে, কিছু দুঃখ। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই সে রাস্তা তার দুঃখের কথা জানায়। যেভাবে যে গতিতে বাইক আরোহীরা বাইক চালিয়ে যায়, যে কোনো কেউ যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে, অথচ পুলিশ নিষ্ক্রিয় থাকে। আমি যে রাস্তায় হেঁটে যাই প্রতি মুহূর্তে একটা আশঙ্কা বিরাজ করে যে প্রচণ্ড গতি থেকে ই রিক্সা যেন কারো উপরে উঠে যাচ্ছে। রাস্তা আরও জানায় যে উপযুক্ত মেরামতের অভাবে তার নাবিশ্বাস হয়। তার দুঃখ হয় যখন সে দেখে বাড়ির আবর্জনা কিছু লোক রাস্তায় ফেলে রাস্তা অপরিষ্কার করে ফেলে, আর পুরসভাও সঠিক রাস্তা সাথে কাজ করে না। রাস্তার দুঃখ আরও বাড়ে যখন সে দেখে জলের পাইপলাইন ঠিক করতে আসা লোকেরা রাস্তা কেটে চৌচির করে ফেলে, অথচ মেরামতের অভাবে পথচারীরা দুর্ঘটনার শিকার হয়। দিনের পর দিন অযত্নে লালিত হয় রাস্তা। আমি যখন গাছের নিচে দিয়ে হেঁটে যাই, গাছও তার দুঃখের কথা জানায়। দিনের পর দিন সে ছায়াশীতল স্পর্শে তাকে পথচারীদের, অথচ কিছু লোক হঠাৎ করে তার ডাল পালা ছেটে দেয়। যখন সরকারি প্রকল্পে হাজার হাজার গাছ লাগানো হয়, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বছর ঘুরতে না ঘুরতেই সব গাছ নেতিয়ে পড়ে, আর কিছুদিনের মধ্যে সেগুলোর অস্তিত্ব মেলায় হয়। আমি যখন বনের মধ্যে দিয়ে গাছের নিচে দাঁড়াই, তখন একসাথে কিছু গাছ আমাকে দুঃখে জানায় যে বন ধ্বংসকারীরা যথেচ্ছভাবে তাদের কেটে ফেলে আবহাওয়া দূষিত করে ফেলে, অথচ বনকর্মীরা নিশ্চুপ থাকে। এভাবে এদের দুঃখ শুনতে শুনতে আমারও দুঃখ দিন দিন বাড়তে থাকে। নমস্কার। বিশ্বজিৎ ভট্টাচার্যের সাথেও আমার দাদা ভাইয়ের সম্পর্ক, ছোট ভাই আর দাদা রাখতাম, আর এখন আমার ভগ্নী পতি। তো আমার খুব ভালো লাগছে টুলটুল বা যে যেটা টুলটুল নামটা অনেকদিন বাদে শুনলাম। সেই চলমান যেটা আমরা ছোটবেলা থেকে যে নামটাকে সবসময় বলেছি, সেটাকেই আজকেও আমি বললাম। আর এই বাড়ির যে একটা আবহাওয়া, সেটা সাংস্কৃতিক আবহাওয়া এবং
ইয়ে যে বাজাইতাছে বাবু, হ্যাঁ, সেতার, শরৎ, হ্যাঁ সেতার, বাঁশি, শরৎ, বাঁশি। বাঁশি এইসব তিনি ছবি আঁকা, আমাকে ছবি বাবাও আঁকা। তিনি সেই তিনি চর্চা করতেন। আমি আসতাম, দেখতাম, এবং আমার খুব আশ্চর্য লাগতো যে উনি একসাথে একটার উপর একটা হ্যাঁ, বাজাচ্ছেন। এই জিনিসটা আমার এখনো চোখে ভাসে। আর আমার মা, এখানে একটু আমি বলি, একটু মজা করি। আমার মা যখন, আমি মাকে যখন বলতাম আর কি যে আমার বাবা এতগুলো করেন, মার সঙ্গে সঙ্গে ফুট কাটতেন জ্যাকব অলওয়েজ মাস্টার অফ নান। বাবা সম্পর্কে মা যেটা বলতেন, আমি আর আমি বলতাম না, বলতেন না। এখানে যেটা বললো আমার বোন, সেটাতে আমি কিন্তু একটু ইয়ে করছি। মা মজা যে করে বলতেন। উনি মজা করে বলতেন হ্যাঁ, মা মজা করে আর বলতেন। হাসতেন। হ্যাঁ, একটু একদম হাসতেন। একদম একদম রাইট ইউর রাইট। হাসিটা খুব মিষ্টি আছে। হ্যাঁ, এই রাইট, মুচকি মুচকি হাসে। একদম রাইট রাইট, একদম একদম সত্যি কথা। এবং আমাদের খুব ভালো লাগতো যে এখানে যে এইরকম যে একটা ইয়ে চলতো। তারপর আমরা আবার বলতাম, মাঝখানে আমার মানে ভাই সুভাষের কথা আমি এটা বলছি, কারণ তখন আমার বাবা একটু মুচকি মুচকি এসে বলতেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে আমি গান গেয়েছি, আমার গান শুনে পঙ্কজ মল্লিক বলেছিলেন তুমি আমার কাছে এসো, তোমাকে গান শেখাবো। আই এম নট মাস্টার অফ গান বলা যাবে না আমাকে, পঙ্কজ মল্লিকের মতো লোক বাবাকে বলেছিলেন। আর মানবেন্দ্র মুখোপাধ্যায় আর আমার বাবা ছিলেন হোস্টেল মেট কলকাতায়। হ্যাঁ, তিনি ছিলেন চিত্রশিল্পী। অ্যাকচুয়ালি যখন আমাদের হ্যাঁ। ছাত্র জীবনে কি হয়েছিল যে এই বাড়িটা আসিল এই অঞ্চলের মধ্যে সংস্কৃতি মানে সংস্কৃতির একটা পীঠস্থান। পীঠস্থান, সত্যি। হাইলাকান্দিতে তো আমি আমার জ্ঞান বিষয় সবই আমার মানে জ্ঞান বিষয় ইয়ে হওয়ার পর থেকে হাইলাকান্দিতে রবীন্দ্রজয়ন্তী হোক, এই রবীন্দ্র নজরুল জয়ন্তী জয়ন্তী হ্যাঁ, হোক, নজরুল বা সব, তোমার একদম। নেতাজি সুভাষচন্দ্রের ইয়ে একদম, হোক, হ্যাঁ, বা ঠিক, ঠিক। সমস্ত শোভাযাত্রা যেগুলো হইতো, তার মধ্যে বেশিরভাগই এই বাড়ির কোনো না কোনো প্রতিনিধি থাকতো। তুই যখন বললি তা আমি একটু বলি, যেমন শুক্লা থাকতো। 71-এ যখন যুদ্ধ যখন চলছে না, বাংলাদেশ ওয়ার, তখন হাইলাকান্দি সমুদ্র স্কুল কলেজ বন্ধ, রবীন্দ্র জয়ন্তী হবে না, সরকার থেকে বলে দিয়েছে 144 দ্বারা সব জায়গায় চলছে, কোনো রকম জমায়েত হবে না। আমার মা বলেন এটা তো হতে পারে না। সুভাষের মনে আছে কিনা জানি না, আমাদের এই বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হয়েছিল 1971-এ। আমার মা আমাদেরকে সবাইকে লাল পাড় শাড়ি পরিয়ে আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি গানটা গিয়ে আমরা রবীন্দ্রনাথের ছবিতে মালা পরিয়েছিলাম। আর তারপরে মানে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন ব্রজেন্দ্র কুমার সিনহা, বিজিত ভট্টাচার্য, শিশির ভট্টাচার্য। ইনফ্যাক্ট আমি তখন কলেজে পড়তাম না, আমরা তখন বোধহয় ক্লাস 9-10-এ পড়তাম। ওই প্রথম আমি ওদেরকে আমরা দেখলাম, এবং আমাদের বাড়িতে ওরা এসেছিলেন। কাজী কল্যাণ, যে কথা আমার ভাই কল্যাণ যেটা বললো, আমি সেটারই একটু বললাম। তো কবিতাও পড়ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সংযোজন এখানে হ্যাঁ। আমাদের হাইলাকান্দিতে এখন প্রায় বাড়িতেই দেখা যায় আর্টিস্ট আছেন, শিল্পী। তো আমরা যখন কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম, তখন এই বাড়িতেই ছিল কাঠ পেন্সিল স্কেচের প্রধান বাড়ি। হ্যাঁ, মেশোর হাতে, বাবা, হ্যাঁ। মেশোর হাতে সেই আঁকাগুলো এখনো আমাদের চোখে আছে। এখনো আছে, দেখা যায়। আছে, কয়েকটা আছে এখনো আছে বাবার একটা, কয়েকটা। আমার বাড়িতে একটা আছে, সুভাষচন্দ্র আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং অদ্ভুত ব্যাপার, আমরা ছোটবেলা যখনই আমরা করতাম। যখনই আমরা বাবা পেন্সিল স্কেচ করতেন। যেমন একটা মানে একটা অনুভূতি। আমার অনুভূতি সব সাহিত্যিকদের আমাদের সেটা তো ইরাকিরা আগেই আছেন, বলেছে। আইআইটি প্রফেসর হ্যাঁ, তো আগেই বলেছে, আর সব কত বলছে? সাহিত্যিকদের মধ্যে এটা একবার নয়, অনেকবারই আমার হয়েছে, বিদগ্ধ অনেকেই। সাহিত্য আর আমার যে কর্মক্ষেত্র বা আমার যেটার প্রতি আমার, যেটা আমি এনজয় করি, বাংলা যে আনন্দ পাই, উপভোগ করি। বলতে আনন্দের সঙ্গে উপভোগ করি, সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞান। না, এই প্রশ্নটা আসে বারবার যে বিজ্ঞান আর সাহিত্য তার কি ফারাক আছে, তা বিশেষ নেই। কারণ সাহিত্যে ব্যক্তিগতভাবে একজন লেখক বা লেখিকা ওনার অভিজ্ঞতাটাকে এবং সমসাময়িক সমাজটাকে তুলে ধরে। বাহ বাহ। বাবা আমাদের বাড়িতে, ওই বাবার শরৎবাবু ছবিটা, সেই ছবিটা আমাদের বাড়িতে আছে। আমরা আমি এটা নজরুল ইসলাম, হ্যাঁ, শরৎবাবু আর সুভাষচন্দ্রের ছবিটা আমরা- শরৎবাবুর সুভাষচন্দ্রটা বাবা আমার মেয়ের জন্য এঁকেছিলেন।
এটা লেটেস্ট লিখে দাও। শরৎবাবুর মহেশ গল্প মহেশ আমিনা গফুর এটা একটা বিশাল উপলব্ধি থেকে এসছে। বাহ আমার মনে হয় আজকের যুগে এটা ভীষণভাবে দরকারি। বাহ শরৎবাবু এখন আর নেই, ভূপেন হাজরিকার একটা গান আছে যেটাকে ভদ্রলোক ভাবতেন যে আমরা বোধহয় খুব ভালো অবস্থায় আছি, তোমরা গফুর আমিনা মহেশ এরা সবাই ভালো অবস্থায় আছে, দেখলে উনি হয়তো সেটা হচ্ছে উনার উপলব্ধি থেকে। বা এইভাবে দেখা যায় যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা স্কুলে পড়েছিলাম ছুটি, ওনার নিজস্ব অভিজ্ঞতা থেকে লিখেছেন, উপলব্ধি থেকে লিখেছেন, বা ঘরে বাইরে সে যুগের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা সুন্দর তুলে ধরেছেন। বিজ্ঞান অন্যভাবে দেখে, বিজ্ঞানে এটা ব্যক্তি বিশেষের নয়, অভিজ্ঞতাটা সবার জন্য ইউনিভার্সাল যাকে বলে সবার জন্য। গ্যালিলি বর্তমান যুগের বিজ্ঞান, বর্তমান বিজ্ঞানের বলা যায় স্রষ্টা বা পিতা, আমরা যেটা হলো ফাদার অফ সায়েন্স টুডে। অ্যান্ড এখানে আইজাক নিউটনের জি মানে গ্র্যাভিটেশন ল, সেটা আমি যেভাবে পরীক্ষা করে দেখতে পাবো, আমার ভাই সুভাষ সেইভাবেই বাহ, দেখতে বাহ, পারবে। বাহ এবং বাহ এটা ইউনিভার্সাল মানে সবার জন্য প্রযোজ্য, খুব সুন্দর, যে খুব কোনো সুন্দর। ল্যাবরেটরিতেই সেটা হতে পারে। ঠিক এইভাবেই বিজ্ঞানের সমস্ত ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে পৃথিবীটাকে জানার, ব্রহ্মাণ্ডটাকে জানার, এবং এটা একজনের উপর ভিত্তি করে নয়, যদিও একজন শুরু করেন, অন্যরা পরীক্ষা করে দেখে এবং দেখে সেটাকে সার্টিফাই করলেই তখন গিয়ে এটা সবাই অ্যাকসেপ্ট। বাহ বাহ লাস্ট উদাহরণ দিচ্ছি, সত্যেন্দ্রনাথ বোস সে একটি ইউরোপীয়রা ওনাকে নোবেল প্রাইজ দেয়নি, যেটা ওনার পাওয়ার কথা ছিল। উনি ম্যাক্সওয়েলের থিওরিটাকে নিয়েছেন এবং সেটা প্ল্যাঙ্কসের কোয়ান্টাম পার্টিকুলার উপরে চলতে, এবং এটা হচ্ছে রেভলিউশনারি থিওরি ডেভেলপ। ওনাকে রেকগনাইজ তখন করেনি, কিন্তু আজকের যুগে বসনটার প্রমাণ হয়ে গেছে যে এটা আছে, এবং সেটা যে ল্যাবরেটরিতে প্রমাণ করা হয়েছে সান, নাম বললো বসন্ত, এই সানটা যখন পরীক্ষা করছিল, সৌভাগ্যবশত আমি সেটা ভিজিট করতে গেলাম সুইস পার্টি, যার কারণ আমার ভিসা ছিল না তখন, সাধারণ ভিসা হতো না, ফ্রেঞ্চ ভিসা ছিল। তো ওনাকে ফাইনালি রেকগনাইজ করা হলো এই ওয়ে বসন্ত। জগদীশ চন্দ্র বসু উনিও নোবেল প্রাইজ মিস করেছেন, তার কারণ ইউরোপীয়রা হ্যাঁ ওরা দেয়নি। দেয়নি, ওনার মার্কনিকে ইনস্টেড দিয়েছে। এবং এরকম আর 4-5 জন আছেন যারা কলকাতা বেসড, জগদীশকে অনেক আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ব্রহ্মচারী, এরকম 4-5 জনের নাম আছে যারা পেতে পারতেন কিন্তু পাননি, কিন্তু ব্যাপারটা দেয়নি, রাদার ইউরোপীয়রা দেয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদেরকে থামিয়ে রাখা যায়, ওদের ক্রিয়েশনটা চলে গেছে। ধন্যবাদ। কবিতা উৎসব এডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুলেখিকা দিলীপ কৃষ্ণা মিশ্র, তিনি তার পৈতৃক বাড়িতে এসছেন, সঙ্গে এসছেন বিশ্বজ্যোতি ভট্টাচার্য, প্রকৌশলী। এখন তোমার অনুভূতি, তোমার প্রতিক্রিয়া কেমন লাগলো আমাদের আজকের আড্ডা? দারুণ লাগলো আড্ডাটা, কিন্তু আড্ডাটা মানে শেষ হবে তোমার কবিতা দিয়ে। হ্যাঁ তোমার কবিতা ছাড়া আড্ডাটা শেষ হবে না, ঠিক আছে। না আমি সেটাই, হ্যাঁ হ্যাঁ আশুতোষের সঙ্গে আমার আজকে থেকে পরিচয় হয়। আমরা বেলাভূমি, হ্যাঁ তোমারটা দিয়ে শেষ হবে। আর আমরা বেলাভূমি যেটা আমরা শুরু করেছিলাম কলেজে, মানে 11 ক্লাসে পড়ার সময় থেকে, সেই সময় থেকে আমরা আজও বহমান চলছে। তো তোমার কবিতা দিয়ে শেষ হবে। আমার দারুণ ভালো লাগলো, তোমরা সবাই এসেছো। আমি কবিতা করতে যাচ্ছি না, কয়েকটি লাইন পড়বো। পড়ো। কবিতার শিরোনাম বই। সারা শরীরে অদ্ভুত বইয়ের গন্ধ, আর চারপাশে জুনা কুকার মতো সমস্ত অক্ষরগুলো লেগে রয়েছে জামায়। আমি এইভাবে আছি, ধুলো মাটি হাওয়ায় উড়ে আকাশে খেলছে আমার বইয়ের শব্দ, পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি হচ্ছে সেই শব্দ। আমার সমস্ত বইয়ের ভেতর সবুজ পাতার রং, গ্রীষ
মিশর কিংবা বেবিলন, সিন্ধু সভ্যতা সব কিছু গেঁথে রেখেছি পাতায়। আমি এই সূত্রধার সমস্ত গানের সুর প্রতি লাইনে হা করে অক্ষর বসে আছে পাতায়, অক্ষর সমুদ্রের ঢেউ। আমি যেন একটা নতুন বই হয়ে গেছি, পতনের প্রহরী হয়ে পাঠকের দুঃখ সুখ সহযোদ্ধার মতন ছুটছি কেবল চলাচলে। রঙিন পালক উড়ে দিগন্তে পিঠে লিখে যাচ্ছে চিরন্তনী ভালোবাসার অমুক কথা। মেঘে মেঘে উঠছে আমার পাতাগুলো, আমি যেন একটা নতুন বই হয়ে গেছি। কাল থেকে কালান্তরে উঠছে আমার বইয়ের পাতা, দুস্তার মতো স্বচ্ছ সুন্দর অনন্য। এইভাবে থাকতে চেয়েছি আমি অসীমে অনন্তকাল। নক্ষত্ররা খেলছে এখন বইয়ের মাঝে, ঋতুর পর ঋতু চলে গেলে অবিচল আমি জগৎ পাথরের মতন, নির্বাক কিংবা দেবদারু গাছের মতন চেয়ে আছি। ঝড় জলে বীজে নষ্ট হচ্ছে না আমার বই, জুনাক পোকায় মতো উঠছে শব্দগুলো। দুস্নার প্রদীপ্ত আমার বই যেন উজ্জ্বল ভৈরবখণ্ড, লব্ধে হাসছে আমার বই। অতন্দ্রীয় উল্লাসে সমস্ত শব্দ ইন্দ্রজালের মতন সবকিছু বদলাতে বদলাতে খেলা শুরু করেছে। তখন অহংকারে ভঙ্গিতে বলল আমিই কল্পতরু, পাপ ধুয়ে দেব, সত্য কথা ঝুলবে আমার ঠোঁটে, হিরণ্ময় আলোয় ভাসবে দিনগুলো, কৌতুকে গড়িয়ে পড়েছে সময়। আমি যেন একটা নতুন বই হয়ে গেছি। ঝর্ণা থমকে বইয়ের মাঝে মুখ কষে বলছে অপূর্ব সবকিছু এক, কোনো কিছু ব্যবধান নয়, আর কোনো ভেদভাব নয়। বইয়ের কোনো জাত নেই, বর্ণ নেই, দেশ নেই, সব দেশে সমাদৃত পরমাত্মীয়। ধন্যবাদ বন্ধুরা, আপনার সঙ্গে আমি কবিতা করতে পারায় আমি কৃতার্থ মনে করছি। কৃষ্ণার আরও শ্রীবিধি কামনা করছি, বিশ্বজিৎ বাবুর আরও শ্রীবিধি কামনা করছি। আবার আসবে শহরে কৃষ্ণা এই সফর সূচিতে আবার দেখা হবে। আবার দেখা হবে নিশ্চয়ই। আসছে আসছে বছর আবার হবে। আচ্ছা আমরা একটা গ্রুপ ফটো আর একটা কল্যাণ আছেন না আমরা গ্রুপ ফটো